হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে সোমবার, আর শ্রাবণ মাসের প্রথম সোমবার। প্রথমে তো ভেবেইছিলাম যে আজকে ভিডিওটা শুরু করব না, তবুও এই এখন বাজে ঘড়িতে দুপুর 12টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভিডিও শুরুতে তোমাদের বললাম না, সকাল থেকে ভেবেইছিলাম আজকে কোনো রকমের ভিডিও শেয়ার করব না বা শ্যুট করব না, কারণ আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর আমি তো এই শ্রাবণ মাসটা জুড়ে যে কটা সোমবার পরে 4টে কিংবা 5টার প্রতিটাই কিন্তু উপোস করে থাকি। তো যথারীতি আমারও কিন্তু আজকে উপোস, সাথে কিন্তু আমার হাজব্যান্ডও উপোস করেছে। তবে ও উপোস করে ওই এক সিদ্ধ ভাত যেটা হয় সেটা খাবে, আমি সেটা খাবো না, আমি ওই সাবু কলাই খাবো। তো যাই হোক, এই সমস্ত ভেবেছিলাম ভিডিওটা করব না। তারপরে গিয়ে ভাবলাম আমি ভিডিও করি যা না করি, সংসারের কাজগুলো তো আমাকে করতেই হবে। তাই সংসারের কাজগুলো যখন করব, সেটাই তোমাদের সাথে যতটুকুই ভিডিও হোক না কেন একটু শেয়ার করেই দিই। আজকেও সকালবেলা অনেকগুলো জামা কাপড় কাচাকুচি ছিল। কালকেই দেখেছিলে না, দুটো বিছানার চাদর তুলেছিলাম, সেগুলো রয়েছে। সাথে প্রতিদিনের বেশ কিছু জামা কাপড়, যেরকমটা কালকে মেলায় গেছিলাম সেই জামা কাপড়, প্লাস আমাদের ঘরের প্রতিদিনের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো তো রয়েছে। তাই আজকেও মেশিনটা চালিয়েছিলাম, সকালবেলা সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম। তবে কি জানো তো, এখনো পর্যন্ত বাইরের আকাশটা বেশ ভালো রয়েছে, আর সমস্ত জামা কাপড় ভীষণ সুন্দরভাবে শুকিয়ে গেছে। তবে আজকের বৃষ্টিটা সকাল থেকে হয়নি, তবে দুপুরের পর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। আমাদের যে বাইরের ওই সাইডের ঢালাই ছাড়া জায়গাটা, সেখানে কিন্তু প্রচুর জল জমে গেছিলো। আস্তে আস্তে সেটা কমেও গেছিলো, কিন্তু যখন বৃষ্টি হয়েছিল খুব জল জমে গেছিলো। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো তুলে এনেছি, আর এখন সমস্ত জামা কাপড়গুলোকে একে একে ভাঁজ করে নিচ্ছি। আগে দুটো চাদরকে ভাঁজ করে নিচ্ছি, আর তার সাথে যেই ছোটোখাটো জামা কাপড়গুলো রয়েছে, যেমন আমার জামা কাপড়, দুষ্টু, তোজো, সমস্তটাকেই কিন্তু একে একে গুছিয়ে নেব। আর সত্যি কথা বলতে একটা জিনিস খেয়াল করবে, জামা কাপড় যদি ঘরের মধ্যে অগোছালো হয়ে পড়ে থাকে না, তাহলে কিন্তু ঘরবাড়ি দেখতে সত্যিই খুব নোংরা লাগে। আর এটা যদি সময়ের সাথে করে নেওয়া যায়, ঘরবাড়ি অনেকটাই পরিষ্কার আর পরিচ্ছন্ন লাগে কিন্তু। এমনিতেই এখন বর্ষাকাল, চারিদিকেই জামা কাপড় ঝোলে, কিন্তু যেদিন জামা কাপড় শুকিয়ে যায় সেদিন কিন্তু একদম এইভাবে ফেলে রাখি না। যখন এটা তখনই কিন্তু ভাঁজ করে, সবার যেহেতু জামা কাপড় রাখার জায়গা আলাদা, তাই সবার জামা কাপড় জায়গা মতনই কিন্তু রেখে দিই। আমাকে কালকের ভিডিওতে বিউটি মেকওভার লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, প্রথম কমেন্ট করলাম, খুব ভালো লাগলো পুরো ব্লগটা। আমি আগেও বলেছি তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এইভাবেই তোমরা কিন্তু আমার পাশে সব সময় থেকো। আর আমাকে আরেকজন কমেন্ট করেছিল, তার নামটা সত্যি কোনোদিনও ভিডিওতে বুঝি না, তবে তাকে অনেকবার নাম জিজ্ঞেস করাতেও সে বলেনি। সে লিখেছে, মটনের লাল ঝোলটা দারুণ হয়েছে, দেখেই জিভে জল চলে এলো। থ্যাংক ইউ সো মাচ। একদিন চলে এসো, সবাই মিলে খাওয়া দাওয়া করা যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমার গোছানো হয়ে গেছে, আর এখন সেগুলোকে জায়গা মতন রেখে দিচ্ছি। আমার প্রতিদিনে যে জামা কাপড়গুলো থাকে বা দুষ্টুর আর হাজব্যান্ডের, তা সেগুলো কিন্তু এরকম আলনাতেই রেখে দিই সুন্দর করে গুছিয়ে। আর তো যে জামা কাপড়গুলো কিন্তু ওয়ার্ড্রপে থাকে। তার সাথে তো দুটো চাদর ছিল, ওই চাদরটাও কিন্তু আমার যে ড্রেসিং টেবিলের ওয়ার্ড্রপটা রয়েছে তার মধ্যে গুছিয়ে রাখবো। আমাকে আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছিলে, সে লিখেছিলে, মেলার গিফটগুলো দারুণ সুন্দর হয়েছে, সাথে ভিডিওটাও দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। আর এই দেখো, 12টা থেকে কাজ শুরু করেছি, দেখতে দেখতে 12:30টাও বেজে গেছে। আর এদিকে এই জামা কাপড় গুছিয়ে রেখে তারপরে কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে। ওই যে প্রথমেই তোমাদের জানালাম না, হাজবেন্ড কিন্তু এক সিদ্ধ ভাত খাবে। আমার শাশুড়ি কিন্তু বলতো যে এরকম শিবের উপোস করার পরে এক সিদ্ধ ভাত খাওয়া যায়, কিন্তু আমার না মনের থেকে এখনও পর্যন্ত সেটা মেনে নিতে পারি না। হ্যাঁ, প্রথমের দিকে খেতাম, কিন্তু এখন না একদমই মানতে চাই না, আর আমি খেতেও পারি না। যার জন্য আমি কিন্তু সাবু ভিজিয়েছিলাম, সেটাই মাখবো, সেটাই দুপুরে খাবো, কিন্তু হাজব্যান্ডের জন্য একটু সিদ্ধ ভাত বসিয়ে দেবো। আমাকে হাউসওয়াইফ ঝুমা চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। আর অনুপমা দি আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, খুব ভালো লাগলো পুরো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই তোমরা আমার পাশে সবসময় থেকো। আর এই তো দেখো, এদিকে চাদরগুলোকে কিন্তু আমি গুছিয়ে রেখে দিলাম, সাথে যেই যেই জিনিসগুলো ছিল সেগুলোকে আর একটু ভালো করে গুছিয়ে দিলাম। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, আর আমি না খাওয়া দাওয়াটা এরকম কলা পাতাতেই করি আগাগোড়াই। আগে যখন এক শুদ্ধ ভাত খেতাম তখন আমার ছেলে হয়নি, তার আগের কথা বলছি। আর ছেলে হওয়ার পরে না ভাতটা আমি একদমই খাই না, সিদ্ধ ভাত হোক আর যাই হোক, আমি কিন্তু এমনি
সাবু বা ফল টলই খেয়ে নিই। তো হাজব্যান্ড তো এক সিদ্ধ ভাত খাবে, তার জন্য কলাপাতা এনেছি। আর আমিও সাবুটা খাবো, সেইটার জন্য কিন্তু এই কলাপাতাটাই এনেছি। তবে অনেকটা বড় যেহেতু কলাপাতা, আমাদের জন্য 2 পিস রাখবো, বাকিটা না ফ্রিজে তুলে রাখবো। আমার না কলাপাতায় খেতে ভীষণ ভালো লাগে। ভাবছি অন্য কোনো দিনও আবার যদি কিছু রান্নাবান্না করা যায় কলাপাতা দিয়ে, বা অনেক সময় হয় না কলাপাতা দিয়ে মানে কোনো মাছ ঠাছ মুড়ে রান্না করা যায়, অথবা কলাপাতায় খেলেও কিন্তু বেশ ভালো লাগে। তো তার জন্য কিছু মানে এই বাকি পাতাটুকু বেঁচে গেছে, এটা ভালো করে আমি কিন্তু ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। আজকে যদি সকাল থেকেই ভিডিওটা শুরু করতাম তাহলে হয়তো তোমাদের সাথে কিভাবে পুজো করেছি বা কীরকমটা কী করলাম সমস্তটা শেয়ার করতে পারতাম। তবে সকাল থেকে অনেক দোনোমনোর মাঝে তারপরে ভাবলাম না, কাজগুলো যখন করতেই হবে একটু ভিডিওই করে নিই। তো যাই হোক, কলাপাতাটা কেটে নিয়ে এদিকে চাল এনেছিল সকালবেলা আতপ চাল, সেটাকে কন্টেনারের মধ্যে রেখে দিলাম। আর এই আতপ চালটাকে মেপে নেব, তার আগে কুচি কুচি করে একটু আলু কেটে নিই। ওই যে বললাম এক সিদ্ধ ভাত, তার মধ্যে একটু আলু দেবো। আর আমার হাজব্যান্ড না কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে না, মানে লঙ্কাটাই ওর খুব অপছন্দের, ঝাল পছন্দই করে না। আমি খেলে হয়তো কাঁচা লঙ্কা দুটো সিদ্ধ দিয়ে দিতাম, তবে সেসব কিছুই দেবো না। একটু ছোট ছোট করে আলু কুচিয়ে দেবো, তার মধ্যে আতপ চাল দিয়ে ভালো করে কিন্তু প্রেসারে সিদ্ধটা করে নেব। প্রথমে তো ভেবেছিলাম ঠাকুরের কোনো গামলা বার করব, তার মধ্যে করে এই সিদ্ধটা করব, কিন্তু কি বলতো, আমার যে ছোট প্রেসার কুকারটা রয়েছে ওটা কিন্তু আমিষ না, ওটা একদমই মানে শুধু ডাল বা আলু টালু কোনো কিছু সিদ্ধ করতে ব্যবহার করা হয়। বড় প্রেসার কুকারটাতে করে যেরকম মাংস টাংস সিদ্ধ করি, কিন্তু ছোট প্রেসার কুকারটা সম্পূর্ণ বলতে পারো নিরামিষ, তাই ওটার মধ্যে করেই কিন্তু আমি ওকে এই ভাতটা রান্না করে দেব। আর কি বলতো, আমরা যদিও বা সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, সাথে একাদশী করি, তবে আমার না খুব ইচ্ছে আছে এই নিরামিষ বা একাদশীর জন্য বাসন কাসন আলাদা করব। তো এখনও মানে করব চিন্তা করেছি, সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি। তো দেখা যাক, যেদিন সমস্ত কিছু আলাদা করে নিতে পারবো সেদিন হয়তো আমার আর এই সমস্যাগুলো আমিষ নিরামিষের ব্যাপারটা থাকবে না। তো যাই হোক, ওদিকে কিন্তু আলুগুলোকে কুচি করে নিয়েছি, সাথে এদিকে চালটাও পরিমাপ করে নিচ্ছি। এখানে 1 কাপ মতন চাল দিয়েছি, আর তার সাথে আলু দিয়ে প্রেসারে কিন্তু আমি ওই 3 থেকে 4টে সিটি দিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর ফেনা ভাত হয়ে যায়। আর সত্যি কথা বলতে ঘি দিয়ে এই ফেনা ভাত খেতে না দারুণ লাগে, মানে ভগবানের প্রসাদই মনে হয়। আসলে ভগবানের পুজো বা ভগবানের নিয়ম কিন্তু এক একটা মানুষের কাছে এক এক রকমের হয়। যে যেরকমটা মনে করে সে সেরকমটা করে। কেউ আছে এই শ্রাবণ মাসে সোমবার করে ভগবান মানে ভোলেনাথের মাথায় জল ঢেলে নিরামিষ খায়। আবার কেউ আছে যে এক সিদ্ধ ভাত খায়, আবার কিছু মানুষ তো এই সারাটা মাসই উপোস করে, মানে ওই নিরামিষ বা সিদ্ধ যেটা হয় সেটা খায়। যেরকমটা আমি তো এই সোমবার করে শুধু ফলমূল খেয়েই থাকি। এই তাই জন্যই বললাম এক একটা মানুষের ধরন হচ্ছে এক এক রকম। এমনিতেই তো সোমবার করে আমরা নিরামিষ খাই, তবে এই শ্রাবণ মাসের সোমবারটা আমি একটু উপোসই করি। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি এরকম প্রেসারে করে। আর সকালেই অনেকগুলো ফল আনা হয়েছিল, যেগুলো আর আমি এখনও গুছাইনি, সেগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু এরকম ঝুড়িতে করে রেখে দিচ্ছি। শুধু শসাগুলোই ধুয়ে রেখেছি, আমগুলো সেরকম একটা ধুয়ে রাখিনি, কারণ বর্ষাকাল তো এখন না, ফলে বা সবজিতে জল লাগালে সেগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি না সেটা ভালো করে শোকানো হয়। আর এই তো দেখো, আমিও সাবু ভিজিয়ে রেখেছিলাম সকালে, তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিয়েছি। ওদিকে ওকে ভাত দিয়ে দিয়েছি, আর আমি এদিকে আম দিয়ে আর কলা দিয়ে সাবুটা মেখেছিলাম। দারুণ খেতে হয়েছিল জানো তো। কোনো রকম চিনির ব্যবহার করিনি, কারণ আমি তো চিনিটা অ্যাভয়েডই করি তার জন্য। আর এই তো দেখো, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ওই যে আমাদের ওইখানটা কিন্তু পুরো জল দাঁড়িয়ে গেছে। আজকে রীতিমতন তোজও এসছে ভিজে, অনেকটা দেরিতে এসছে তবুও কিন্তু ভিজে গেছে। আর এখনকার ওয়েদারটা না ভীষণ খারাপ, ঘরে ঘরে শুনছি জ্বর, আর জল মাথায় লাগলেই শুধু এই জ্বরটা হচ্ছে। তো যাই হোক, এখন এর সময়টা হচ্ছে বিকালবেলা। দুপুরবেলা সবাই মিলে একটু শুয়ে টুয়েছিলাম, ঘুমাইছে না ঘুমাই একটু শুতেই হয়। আর আমি যেহেতু অনেকটা সকালে উঠি না, একটু ঘুমাতে পারলে তো হয়তো ভালো হয়, তবে আমার দুপুরে একদমই ঘুম আসে না। রেয়ার খুব কম দিনই আমি দুপুরে ঘুমাই, না হলে একটু শুয়ে থাকি এই। তো যাই হোক, এখন দেখো বিছানাটাকে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিচ্ছি, বালিশগুলোকে জায়গা মতন রেখে দিয়েছি, আর এদিকে কোল বালিশটা গুছিয়ে চাদরটা টান টান করে কিন্তু ঝেড়ে নেব। এটা কিন্তু আমি প্রতিদিন দুবেলা করেই করি, যেরকম সকালবেলা করে বাসি বিছানা তুলি, সেরকম করে কিন্তু বিকালবেলা আমাদের শোয়ার পরে এরকম করে বিছানাপত্র গুছিয়ে নিই। যদিও বা খুব বেশি সময় এটা লং লাস্টিং থাকে না, কারণ তোজো থাকে, তারপরে হাজব্যান্ড থাকে, ওরা থাকলেই কিন্তু বিছানা একদম আবার যেইকে সেই হয়ে যায়।
আর আমাদের সত্যি কথা বলতে বসার মতন জায়গা বলতে কিন্তু ঘরের এই বিছানাটাই, তাই জন্য এই বিছানাটা কিন্তু খুব ইউজ করা হয়। আর এরকমভাবে বিছানাটা একটু মাঝে মধ্যে অগোছালো হয়ে যায়, কিন্তু আমি তো অগোছালো দেখতে একদমই পছন্দ করি না, তাই চেষ্টা করি সব সময় কিন্তু সব কিছু সুন্দরভাবে গুছগাছ করে রাখতে। ওই ঘরটার সাথে সাথে এই ঘরটাকেও পরিষ্কার করে একটু ঝেড়ে নিলাম, যদিও বা খুব একটা বেশি কিন্তু নোংরা নেই। যখন জামা কাপড়গুলো গুছিয়েছিলাম তখনই কিন্তু চাদর টাদর আবার টান টান করে নিয়েছি, আবারও এখন একটু ঝেড়ে নিলাম। এই ঘরটা তো খুব একটা ব্যবহার করি না, তবুও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি। আর এই তো প্রতিদিনের মতন বিকালবেলা করে এখন সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়ে নেব। ওই যে বলি না, সংসারের কাজগুলো যেরকম আমাদের কঠোর পরিশ্রমের সাথে করতে হয় সংসারকে ভালো রাখার জন্য, সেরকম করে কিন্তু সংসারের অনেক নিয়ম কানুন থাকে যেইগুলো কিন্তু আমরা মেনে চলতে পারলে সংসারের আয় বৃদ্ধি হয়, আমাদের সংসারের লক্ষ্মীশ্রীও বজায় থাকে। যেরকমটা কিনা এই যে সন্ধ্যাবেলার আগে ঘরদোরগুলো ভালো করে ঝাড় দেওয়া, আর সন্ধ্যাবেলার পর মানে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কিন্তু ঘরদোর ঝাড় দেওয়া একদমই উচিত নয়। যদিও বা কেউ মানে কারোর অসুবিধা থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে ঘরের যেই নোংরা থাকে সেটা কিন্তু একদমই বাইরে ফেলতে নেই। এটা আমার শোনা কথা, আর আমিও কিন্তু সেই রকমভাবেই চলি। আসলে আমরা কিন্তু কেউ জন্মাবার পরে কোনো রকমের কাজবাজ শিখে কিন্তু বড় হই না। সমস্তটাই কিন্তু আমরা মায়ের থেকে, শাশুড়ির থেকে, অথবা কখনো পরিস্থিতির চাপে পড়েই শিখি। আর তার থেকেও বড় কথা কি বলতো, আমি ভীষণভাবে মানি যে শেখার যদি চেষ্টা থাকে তাহলে কোনো দিনও কিন্তু কোনো কাজে সে অসফলতা হবে না, সে কিন্তু সবসময় সফল হবেই। শুধু শেখার চেষ্টাটুকু থাকলেই কিন্তু মানুষের জন্য যথেষ্ট। মানুষ চাইলে কি না পারে বলো তো? তাই জন্য আমি মনে করি সেটা সংসারের কাজই হোক বা বাইরের কোনো কাজ, যদি মানুষের মধ্যে শেখার চেষ্টা থাকে তাহলে কিন্তু সত্যিই মানুষ একদিন সফল হবেই। আর এই তো দেখো কথা বলতে বলতে ঘর বারান্দা ঝাড় দিয়ে বিকালে যে জল টল ভরাগুলো থাকে সেগুলোকেই এখন ভরে নিচ্ছি। আর আমার শেখাটা বলতে পারো আমি কিন্তু পরিস্থিতির চাপেই সমস্তটা শিখেছি। এখনো আমি মানে অস্বীকার করব না, কারণ আমি যেইভাবে দায়িত্ব পেয়েছি সংসারে সেরকমভাবে হয়তো খুব কম মানুষই পায়। আসলে আমার ওপরে না রীতিমতন দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছিল। হট করে আমার শাশুড়ি মা যেভাবে মারা গেছিল তারপরে তো একটা সংসারের দায়িত্ব অবশ্যই আমার ওপরে এসে পড়েছিল, আর সেটা আমি প্রথম দিকে সামলে নিতে খুব প্রবলেম ফেস করেছি। বিগত আমার তো একটা বছর খুব সমস্যা হয়েছিল, যেহেতু তোজো তখন সদ্য হয়েছিল, ওর 3 মাস বয়স, সাথে সংসারের দায়িত্ব, আর পুরো মাথার ওপর থেকে ছাদ চলে যাওয়া, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমি খুব তখন মানে কি বলবো, এমন একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম, আমি কাউকে সেটা বুঝিয়ে বলতে পারবো না। তবে হ্যাঁ, এইটুখানি মনে করি সংসারটাকে ভালোবাসি, সংসারের মানুষগুলোকে ভালোবাসি, আর সংসার করার হয়তো ইচ্ছেটা ভীষণভাবে ছিল বলে এত সুন্দরভাবে সংসারের কাজগুলোকে করতে পারি। সাথে সংসারের জন্য অনেক নিয়ম কানুনই কিন্তু সব সময় পালন করে চলি, যাতে সংসারের একটু হলেও মঙ্গল হয়। আর এই তো দেখো সন্ধেবেলা কিন্তু আজকে আমি ধুনো দিয়েছিলাম, আজকে যেহেতু সোমবার, কালকে মঙ্গলবার, কালকে কিন্তু আবার কর্পূর দেব। তো এইদিকে কিন্তু ধুনোটা সমস্ত ঘরের কোণাচে আনাচে ভালো করে দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে বিকেলবেলা করে যখন সন্ধে দিই এই ধুনোর গন্ধটা কিন্তু দারুণ সুন্দর লাগে, যেহেতু এখন বর্ষাকালের একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ঘরের মধ্যে সবসময় চলছে, আর এই তার মধ্যে ধুনোর গন্ধটা ভীষণ ভালো লাগে। আর তারপরেও কি বলতো, বর্ষাকালে যা পোকামাকড় আর এদিকে মশার উৎপাত, সেক্ষেত্রেও কিন্তু ধুনোটা অনেকটাই কার্যকরী। তো যাই হোক, এদিকে কিন্তু সমস্ত ঘরে ধুনো দেখিয়ে নিয়েছি, সাথে কিন্তু আমার যে সদর দরজাটা রয়েছে সেখানেও দেখিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি তুলসী মঞ্চতেও মানে ধুনো দেখিয়ে দেবো, তারপরে প্রদীপ জ্বালিয়ে দেবো। আর এরকমভাবে কিন্তু আমি প্রতিদিন সন্ধেটা দিয়ে থাকি। আসলে কি বলতো, কঠোর পরিশ্রমের সাথে সাথে যদি কিছু প্রতিদিন নিয়ম ফলো করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের সংসারে সত্যি লক্ষ্মীশ্রী বজায় থাকে, সাথে আয় উন্নতির দিক থেকেও কিন্তু আমরা অনেকটাই শক্তিশালী হই। আমরা এত পরিশ্রম করি কিসের জন্য, বা আমাদের হাজবেন্ডরা বাইরে যাই বা কিসের জন্য? সবশেষে দেখা যায় আয় উন্নতির কারণেই। যদিও বা তারা ইনকাম করতে যায়, তবে অনেক ক্ষেত্রেও জানো তো ইনকাম করার পরেও কিন্তু সংসারের কোনো দিকেই থই পাওয়া যায় না। আর সেই কারণেই কিন্তু আমাদের এত নিয়ম কানুন মেনে চলা।
সর্বশেষে আমাদের ভালো থাকারই কিন্তু একটা উপলক্ষ বলতে পারো। তো যাই হোক, সন্ধেবেলা এনেছিল বাদাম, যেগুলো মেলাতে পাওয়া যায় না, এই ছাল ছাড়িয়ে খেতে হয়, আর এই বাদামগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে খিদের চোটে খেয়ে তো নিয়েছিলাম ভীষণভাবে, জানো তো, পরে পেট ফুলছিল, অম্বল হচ্ছিল, কিছু খেয়েই এখন আর সেরকমভাবে সহ্য করতে পারি না। আর রাত্রিবেলার জন্য বানিয়েছিলাম একটু লুচি, হাজবেন্ড, তোজো, দুষ্টু সবাই মিলেই খাবে। আমি, জানো তো, অনেক জায়গায় শুনেছি উপোস করলে নাকি লুচি বা তরকারি খাওয়া যায়। কারণ আমার মাকেই দেখতাম যখন বিপত্তারিণী পুজো করতো, বিপত্তারিণী করার পরে আমার মা কিন্তু ছোট ছোট ওই 13খানা লুচি বানাতো ঠাকুরের গ্লাস দিয়ে কেটে কেটে, তার সাথে সুজি বানিয়ে খেত। অনেকে তরকারি বানায়, তবে আজকে না, আমি তরকারি হিসেবে সাদা আলু চচ্চড়ি বানাবো, যার জন্য কড়াইতে সামান্য সাদা তেল দিয়েছি আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর কেটে রেখেছিলাম অনেকগুলো আলু, সেগুলোকেই ভালো করে নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর সামান্য, খুব বেশি ভালো করে ভাজবো না, তাহলে কিন্তু হলুদ রং চলে আসবে। হালকা করে ভেজে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। নামানোর আগে কিন্তু একটু দিয়ে নেব ঘি, তাহলে কিন্তু আরও সুন্দর টেস্ট লাগে। আর একটু দেবো কিন্তু স্বাদের জন্য মিষ্টি। আর কালকে সকালে যে ড্রিঙ্কটা আমি খাবো সেটাই এখন ভিজিয়ে রাখছি। ইদানিং না, এখন আমি মেথি মৌরির জলটাই প্রতিদিন সকালবেলা খালি পেটে খাই। আর তার সাথে তো আমার থাইরয়েডের ওষুধ রয়েছে, সেটাও খেতে হয়। আর এই যে দেখো, আমানটাকেও ভিজিয়ে রাখলাম, দুটো করে আমান্ড আমি আর হাজব্যান্ড খাবো। তোজো একদমই আমান্ড খেতে চায় না, তাই ওর জন্য না ভাবছি একটু ওই প্রোটিন পাউডার মতন বানিয়ে রাখবো, যেরকম আমন্ড, কাজু, তার সাথে মাখানা, সমস্ত কিছু দিয়ে, সমস্ত রকমের নাটস দিয়ে হয়তো ওর জন্য একটা প্রোটিন বানিয়ে রাখবো। কারণ বাইরের কেনা প্রোটিনের থেকে আমার তো মনে হয় ঘরে প্রোটিন পাউডার বানিয়ে নিয়ে সেটা যদি নিজেরা খাওয়া হয় অথবা বাচ্চাদের জন্য খাওয়ানো হয়, সেটা বেশি উপকারী। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি একে একে লুচিগুলোকে আগে বেলে নিচ্ছি, আর তারপরে পরপর করে ভেজে নিতে সুবিধা হবে। তাই তরকারি হতে হতেই কিন্তু আমি লুচিগুলোকে একেবারে ভেজে নিচ্ছি। আর তারপরে তরকারি হয়ে গেলে তরকারিটা নামিয়ে ওই কড়াইটা দিয়ে ওর মধ্যে লুচিগুলোকে সুন্দর করে ভেজে নেব। আমাকে সায়ো বলে একজন কমেন্ট করেছে, সে লিখেছে মেলার জিনিসগুলো খুব সুন্দর হয়েছে, সাথে তোজোর বুকস আর দুষ্টুর ক্লিপ। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর বং বিশ্ব কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো আপনার ভিডিওটা, আপনার রান্নাগুলো অপূর্ব, ভালো থাকবেন আপনি, আপনার পরিবার। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আপনিও আমার পাশে থাকবেন। আর সহজ রান্নাবান্না চ্যানেল থেকে দীপিকা আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমরা এইভাবেই আমার পাশে সবসময় থেকো। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো সাদা আলু চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি ছড়া দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এর মধ্যে না একটু বাদাম যদি ভেঙে দেওয়া যায় সেক্ষেত্রে খুব ভালো লাগে খেতে, তবে বাদাম খেয়ে যেহেতু আমার তখন থেকেই পেটের অবস্থা খুব খারাপ, তার জন্য আর বাদাম দিইনি, এমনি তরকারিটা করেছি। খুব সুন্দর হয়েছিল জানো তো খেতে। আর এদিকে একে একে লুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচিগুলো হচ্ছে। আর তার সাথে একটু খাওয়ার সময় আমও কেটে নেব। এই কিন্তু আজকে রাত্রিবেলার ডিনারের আইটেম। যারা আমার আজকের ভিডিও দেখছো তারা কারা কারা শ্রাবণ মাসের সোমবার মানাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো এই শ্রাবণ মাস জুড়ে প্রতিটা সোমবারই কিন্তু পালন করি। এমনিতেই তোমরা জানো সোমবার করে আমরা নিরামিষ খাই। আসলে ভোলে বাবার সাথে একটা যেন ওতপ্রোতভাবে টান আমাদের জড়িয়ে রয়েছে। মনে হয় যখনই কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়ি, উনি কিন্তু সব সময় আমাদের রক্ষা করেছে, তাই ওনাকে মানবো না সেটা কখনো হতেই পারে না। আর আমার হাজবেন্ড কিন্তু বিয়ের আগে থেকেই এরকম সোমবারটা আর কি জানো তো, আমরাও না বিয়ের আগে থেকে, আমার বাড়িতে তো দেখেছোই শিব মন্দির রয়েছে, তো আমরাও সোমবার করে আগাগোড়া থেকেই মানি। আর বিয়ের পরে এসে তখন দেখলাম যে দুজনে সত্যিই একই দেবতার ভক্ত আর একই সব কিছু মানামানি করি আমরা। তো এই জায়গায় গিয়ে সত্যিই মনে করলাম যে সত্যিই ভোলেনাথ বোধহয় আমাদের দুজনকে একসাথে মিলিয়েছে, যেখানে ভোলেনাথের ভক্ত আমরা দুজনেই আগাগোড়ায়, বিয়ের আগে থেকেও যেরকম মানি, আর বিয়ের পরে এসেও আমার কিন্তু তাকে মানতে কোনো রকমেরই সমস্যা হয় না। বরঞ্চ বলতে পারো আমার থেকে তো আমার হাজবেন্ড ভীষণ ভোলেনাথের ভক্ত। তোমরা তো জানোই সোমবার করে আমি পুজো দিই না, ওই কিন্তু সোমবার করে পুজো দেয়। আর আমি সারাটা সপ্তাহ জুড়েই কিন্তু দিয়ে থাকি। তো ও ভীষণভাবে ভোলেনাথকে মানে, তার জন্যই কিন্তু এত সমস্ত কিছুই করা। তো যাই হোক, কথা বলতে বলতে রাত্রিবেলা রান্নাবান্না করে রান্নাঘরটাকেও প্রতিদিনের মতন পরিষ্কার করে নিয়েছি। আর এই তো আজকে ডিনার, গামলায় ভর্তি লুচি, সাথে আলু তরকারি, আর কিন্তু রয়েছে আম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটাই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।